হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 6 ফেব্রুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেন গুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, কি বলছে দেখো। বলছে একটি রেসে হলুদ ও সবুজ মোটর গাড়ি মিলিয়ে মোট 100টি গাড়ি আছে। প্রত্যেকটি গাড়ির গড় গতিবেগ 35 কিমি পার ঘন্টা। আর হলুদ গাড়িগুলির গড় গতিবেগ বলছে 55 কিমি পার ঘন্টা এবং সবুজ গাড়িগুলির গড় গতিবেগ বলছে 30 কিমি পার ঘন্টা। তাহলে কতগুলি সবুজ রঙের গাড়ি আছে? আচ্ছা, তাহলে হলুদ আর সবুজ গাড়ি মিলিয়ে মোট কতগুলো গাড়ি আছে? 100টা। তার মধ্যে প্রত্যেকটা গাড়ির মানে সবগুলো মিলিয়ে তাদের গড় গতিবেগ কত? 35 কিমি পার ঘন্টা। আর হলুদ গাড়িগুলোর গড় গতিবেগ কত? 55 কিমি পার ঘন্টা। আর সবুজ গাড়িগুলোর গড় গতিবেগ কত? 30 কিমি পার ঘন্টা। আচ্ছা, তা এইগুলো আমরা কিভাবে করতে পারি? দেখো, এগুলো আমরা মিক্সচার বা এলিগেশনের মাধ্যমে আমরা করতে পারি। কিভাবে করব? দেখো, একদিকে রাখছি হলুদ গাড়ি, একদিকে রাখছি সবুজ গাড়ি। তা হলুদ গাড়ির গড় গতিবেগ কত বলেছে? প্রত্যেকটা হলুদ গাড়ির 55 কিমি পার ঘন্টা, তাহলে হলুদ গাড়ির গড় গতিবেগ 55। আর সবুজ গাড়ির গড় গতিবেগ কত? 30, তাহলে এখানে লিখলাম 30। আর দুটো মিলিয়ে গড় গতিবেগ কত? দুটো মিলিয়ে গড় গতিবেগ হচ্ছে 35, তাহলে এখানে রাখলাম আমি 35। তাহলে 55 থেকে 35 হলো মানে কত কমলো? 20 কমলো। বিয়োগ করলে কত হয়? 55 থেকে 35 বিয়োগ করলে 20। আর 30 থেকে 35 মানে কত বাড়লো? 5 বাড়লো, মানে এখানে হবে 5। তাহলে আমার যে গাড়ির সংখ্যার অনুপাত হবে, এরকম অ্যালিগেশনের মাধ্যমে যদি আমি করি, গাড়ির সংখ্যার যে অনুপাত হবে কত হবে? হলুদ গাড়ি হবে যদি 5টা থাকে, তাহলে সবুজ গাড়ি থাকবে কতগুলো? 20টা। মানে অনুপাত কত? হলুদ ইস্টু সবুজের গাড়ির সংখ্যার অনুপাত হবে 5:20। তার মানে কত? 1:4। আচ্ছা, তা 1:4 মানে হলুদ গাড়ি একটা থাকলে সবুজ গাড়ি থাকবে 4টা। মোট গাড়ি কতগুলো? 100টা। আমাকে বের করতে হবে কি সবুজ রঙের গাড়ি কতগুলো আছে। তাহলে সবুজ রঙের গাড়ি কতগুলো আছে? 1:4 এ সবুজের ভাগে কত? 4। তাহলে সবুজ রঙের গাড়ির সংখ্যা কত হবে? সমান সমান সবুজের ভাগে যত মানে 4 ডিভাইডেড বাই অনুপাত দুটোর যোগফল, মানে 4 আর 1 এর যোগ করলে কত হয়? 5 হয়। 4 ডিভাইডেড বাই 5 ইন্টু টোটাল কতগুলো গাড়ি? 100টা, মানে ইন্টু 100। কাটাকুটি করি, 5 কে 100 কে কাটলে 5 দিয়ে হয় 20, তাহলে 4 20 80টা। তাহলে সবুজ রঙের গাড়ি কতগুলো আছে? সবুজ রঙের গাড়ি আছে 80টা। তাহলে হলুদ রঙের গাড়ি যদি জিজ্ঞাসা করতো কতগুলো থাকতো? 80টা। যদি 100টার মধ্যে 80টা সবুজ থাকলে বাকিটা হলুদ, মানে 20টা হলুদ গাড়ি থাকতো। তারপরেরটা কি বলছে দেখো, গিল একই দামে দুটি কুকুর বিক্রি করে একটিতে 22% লাভ ও অপরটিতে 22% ক্ষতি করেছে। তাহলে গিলের লাভ বা ক্ষতির হার কত শতাংশ? আচ্ছা আচ্ছা, দুটো কুকুর একই দামে বিক্রি করেছে, মানে দুটো কুকুরেরই ক্রয় মূল্য সমান, এই বিক্রয় মূল্য সমান, কিন্তু একটিতে বলেছে 22% লাভ, অপরটিতে 22% ক্ষতি। তো এটা আমরা অনেক ভাবে করতে পারি। তা এক্স ধরেও করতে পারি বা 100 ধরেও করতে, অনেক রকম করে করতে পারি। আচ্ছা দেখো, আমি অনুপাতের মাধ্যমে করাই। আচ্ছা, তাহলে প্রথম কুকুর আর দ্বিতীয় কুকুর, তাহলে প্রথম কুকুরে 22% লাভ হয়েছে, মানে প্রথম কুকুরের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 122 টাকা। আর দ্বিতীয় কুকুরে কি 22% ক্ষতি হয়েছে, মানে দ্বিতীয় কুকুরের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 22% যেহেতু ক্ষতি হয়েছে, মানে বিক্রয় মূল্য 22 টাকা কম, তার মানে 100 থেকে 22 কমবে, মানে কত হবে? 78। আচ্ছা, তাহলে প্রথমটার ক্রয় মূল্য ইস্টু যদি আমি বিক্রয় মূল্য করি কত হয়? 100 ইস্টু 122। আর দ্বিতীয়টার যদি ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য করি তাহলে কত হবে? 100 ইস্টু 78। আচ্ছা, এবার আমি কি করতে পারি? আচ্ছা, এটাকে ভাঙলে কত হয়? তাহলে 50 ইস্টু হয় 61। আর দ্বিতীয়টাকে ভাঙলে কত হয়? 50 ইস্টু হয় 39। আমাকে কি বলেছে? দুটি কুকুরেরই কি বিক্রয় মূল্য সমান। তাহলে প্রথমটার বিক্রয় মূল্য কত ছিল? 61 অনুপাত দ্বিতীয়টার বিক্রয় মূল্য কত আছে? 39 অনুপাত। আমাকে কি করতে হবে? দুটোই আমি কি করব? বিক্রয় মূল্যটাকে সমান করব। তাহলে প্রথমটাই রয়েছে 61, দ্বিতীয়টাই রয়েছে 39। তাহলে প্রথমের এই যে পুরোটাকে আমি কত দিয়ে গুণ করব? 39 দিয়ে গুণ করব পুরোটাকে। আর দ্বিতীয়টাকে কত দিয়ে গুণ করব? প্রথমটার ভাগে যত ছিল মানে 61 ছিল, তাহলে দ্বিতীয় পুরোটাকে আমি 61 দিয়ে গুণ করব। তাহলে কি হলো? 50 ইস্টু 61 কে আমি 39 দিয়ে গুণ করব, আর 50 ইস্টু 39 কে আমি 61 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত হয়? 39 দিয়ে গুণ করলে 5 নং 45 এর 5 হাতে 4, 3 5 15 4 19 0 ইস্টু 61 গুণ 39 করলে কত? 61 গুণ যদি 39 করি তাহলে কত হয়? 9 একে 9, 6 নং 54 গুণ 3 একে 3, 3 6 18। তাহলে কত হচ্ছে? 9, 4 আর 3 7, 5 আর 8 13, 3 হাতে 1 2, 2 3, ও সরি 2 3 7 9। আর এদিকে যদি 61 দিয়ে গুণ করি তাহলে কত? 5 একে 5, 5 6 30 0 ইস্টু 39 গুণ 61 করলে এই যে 2 3 7 9 হয়।
তাহলে দুক্ষেত্রেই দেখো বিক্রয় মূল্য কত বেরোলো 2379। তাহলে এখান থেকে আমি কি পেলাম, প্রথমটার ক্রয় মূল্য যদি 1950 হয় তাহলে দ্বিতীয়টার ক্রয় মূল্য কত হবে 3050। তাহলে প্রথমটা দ্বিতীয়টার ক্রয় মূল্য সমষ্টি কত হবে, তাহলে ক্রয় মূল্য যোগফল কত হবে, দুটোর ক্রয় মূল্য কত 1950 যোগ 3050 মানে কত হচ্ছে, এটা দেখো এটা হবে 5000 হবে তাহলে। আচ্ছা আর মোট বিক্রয় মূল্য কত হবে, দুটোরই বিক্রয় মূল্য হচ্ছে 2379 করে, মানে 2379 যোগ 2379 অথবা এটা গুণ 2ও করতে পারি, 2379 করলে কত হয় 9 9 18 8 হাতে 1 7 আর 8 8 সাথে 15 5 হাতে 1 3 1 4 4 আর 3 7 2 আর 2 4। তাহলে দেখো দুটো কুকুর মোট কিনছে কত দিয়ে 5000 টাকা দিয়ে, আর দুটো কুকুর মোট বিক্রি করছে কত দিয়ে 4758 টাকা দিয়ে। তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, যেহেতু বিক্রয় মূল্য কম তার মানে ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হচ্ছে, ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিলে বেরিয়ে যাবে, মানে ক্ষতি হচ্ছে কত টাকা 5000 মাইনাস 4758। এটা বিয়োগ করলে কত হয় 2 5 আর 1 6 মানে 4 7 আর 1 2 242 টাকা ক্ষতি হচ্ছে। আমাকে বের করতে বলেছে ক্ষতির হার, তাহলে ক্ষতির হার কত, যত টাকা ক্ষতি মানে 242 ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 5000, দুটো মিলিয়ে ক্রয় মূল্য কত 5000, তাহলে এটা বাই 5000 ইনটু 100 এত পার্সেন্ট। আচ্ছা এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা 50 দিয়ে যদি আমি ভাগ করি 242 কে তাহলে কত হয়, প্রথমে 4 বার যাই, 4 বার দিলে হয় 200, তারপরে থাকে 42, একটা পয়েন্ট দিই, একটা পয়েন্ট দিলে এখানে হবে শূন্য, তাহলে 8 বার যাই, 8 বার দিলে হয় 400, তাহলে 2 শূন্য পয়েন্টের জন্য শূন্য মানে 4, তার মানে কত পার্সেন্ট হচ্ছে 4.84%, এত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, তার মানে অপশন ডি তে আছে দেখো, তার মানে ক্ষতি কত হবে 4.84% ক্ষতি হবে। তারপরটা কি বলছে দেখো, এক্স টাকা বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে 2.12 বছর মানে আড়াই বছরে সুদে আসলে 54,571 টাকা হয়, যেখানে সুদের পর্ব হচ্ছে 10 মাস, মানে সুদটা 10 মাস অন্তর অন্তর অ্যাড হয়, তাহলে এক্স এর মান কত। আচ্ছা এখানে দেখো সুদটা বলেছে সুদের পর্ব 10 মাস, মানে সুদটা 10 মাস অন্তর অন্তর অ্যাড হয়, আর টোটাল সময় কত বছরের বের করতে বলেছে আড়াই বছর, আড়াই বছর মানে কত, আড়াই বছর 2 বছর মানে কত, 2 বছর মানে হচ্ছে 24 মাস, আর হাফ বছর মানে 6 মাস, তাহলে 2.1 বছর মানে কত মাস হচ্ছে 30 মাস হচ্ছে। তাহলে দেখো সুদটা যদি 10 মাস অন্তর অন্তর অ্যাড হয় তাহলে সুদটা 30 মাস মানে কি, মানে 10 মাসে একবার করে অ্যাড হয়, তাহলে 30 মাসে কতবার অ্যাড হবে, 30 মাসে তাহলে 3 বার অ্যাড হবে, মানে এক্ষেত্রে টাকাটা অ্যাড হবে কতবার 3 বার, টাকাটা কতবার অ্যাড হবে 3 বার অ্যাড হবে। আর একটা জিনিস কি দেখো, এখানে বলেছিল বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদ, বার্ষিক মানে কত, মানে 12 মাসের জন্য সুদ হচ্ছে 12%, কিন্তু সুদটা আমার অ্যাড হচ্ছে কত 10 মাস অন্তর অন্তর, তাহলে 12 মাসের জন্য সুদের হার যদি 12% হয় আমি বের করব 10 মাসের জন্য সুদের হার তাহলে কত, তাহলে 12 মাসের জন্য যদি 12% হয় 10 মাসের জন্য সুদের হার কত হয়ে যাবে, তাহলে 10% হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এই যে 3 বার যে অ্যাড হচ্ছে সেটাই 3 বছরের জন্য যেরকম হতো সেটাই আমি 3 বার অ্যাড করে সেইভাবে করব, আর এক্ষেত্রে সুদের হারটা কত হয়ে যাবে 10% হয়ে যাবে। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হতো, এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এর মান কত ছিল বার্ষিক বলে 12% ছিল, মানে 12 মাসের জন্য হলে 12%, কিন্তু সুদের পর্ব যেহেতু 10 মাস তাহলে 10 মাসের জন্য সুদের হারটা কত হয়ে যাবে 10% হয়ে যাবে, তাহলে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 মানে 10/100, আর পাওয়ারে কত বসবে, পাওয়ারে সময়টা বসে, কিন্তু এখানে সময়টা 30 মাস সেটা হবে না, মানে 10 মাস অন্তর অন্তর করে করলে কতবার অ্যাড হচ্ছে 3 বার অ্যাড হচ্ছে যেহেতু, তাহলে এখানে সময়টা আমি 3 ধরবো, এই জন্য 3 ধরবো, হ্যাঁ তাহলে সময়টা হবে 3, এটা এইভাবে করতে হবে। এটা ইজিক্যাল টু কত, এটাই সমূল চক্রবৃদ্ধি মানে সুদে আসল, সুদে আসল কত বলেছে 54,571, মানে এটা ইজিক্যাল টু 54,571। আচ্ছা এটা কাটাকুটি যায়, কাটাকুটি করলে কত এক্স ইন্টু উপরে হয় 11/10 তার হোল কিউব সমান সমান কত 54,571, এক্স তাহলে কত হবে 54,571 গুণ 11/10 এর হোল কিউব ছিল, মানে উল্টে গেলে 10 কিউব বাই 11 কিউব, 10 কিউব মানে কত 3টে 10 গুণ ডিভাইডেড বাই 11 কিউব মানে 3টে 11 গুণ। আচ্ছা 11 দিয়ে উপরেরটাকে কাটি, তাহলে 54 এর মধ্যে 4 বার যায়, তারপরে থাকে 105 মানে 9 বার যায়, তারপরে থাকে কত 9 বার দিলে হলো 99 মানে 6 7 মানে 6 বার যায়, তারপরে 11 মানে 1 বার যায়, আবার 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে প্রথমে 4 বার যায়, তারপর থাকে 56 মানে 5 বার যায়, তারপরে থাকে 11 মানে 1 বার যায়, আবার 11 দিয়ে কাটি, তাহলে 4 বার যায়, আর 1 1 মানে 41, এক্স এর মান কত হবে 41 এর পরে আরো 3টে 10 দিয়ে গুণ মানে 3টে শূন্য হবে, তার মানে এক্স এর মান কত 41,000 টাকা, তাহলে কত হাজার টাকা ছিল 41,000 টাকা। তাহলে এটা কিভাবে করলাম আরেকবার আমি বলে দিই, সুদের হার ছিল দেখো আড়াই বছর, আড়াই বছর মানে আমি কি লিখতে পারি 30 মাস, আর সুদের পর্ব বলেছে 10 মাস, মানে এটা 1 বছর পর পর
সুদটা অ্যাড না হয় 10 মাস পর পর অ্যাড হয়, তাহলে কতবার অ্যাড হবে সুদটা? 3 বার। 10 মাসে যদি একবার অ্যাড হয় তাহলে 30 মাসে কবার অ্যাড হবে? 3 বার অ্যাড হবে। আচ্ছা, আর একটা কি জিনিস, তাহলে এই জন্য এখানে পাওয়ারে 3 লিখেছি। আর একটা জিনিস কি, সুদের হারটা বলেছিল বার্ষিক সুদের হার 12%, মানে সুদটা যদি 1 বছর পরে অ্যাড হতো তাহলে সুদটা পেত 12%, কিন্তু আমার সুদটা তো 1 বছর পরে অ্যাড হচ্ছে না, 10 মাস পরে, তাহলে 12 মাসের জন্য অ্যাড হতো 12%, তাহলে 10 মাসের জন্য কত পার্সেন্ট অ্যাড হবে? 10% অ্যাড হবে, ঐকিক নিয়মে করে ফেললাম। তাই জন্য আর এর জায়গায় এখানে 10 লিখেছি। তো এইভাবে বের করলাম। তারপর আচ্ছা দেখো কি বলছে, বলছে আশিসের কাছে 1617 টাকা আছে। সে এই টাকা তার দুই ছেলে অরুণ ও মহেশের নামে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ব্যাংকে রাখলো যে অরুণ ও মহেশ যথাক্রমে 14 ও 15 বছর পর সমপরিমাণ অর্থ ব্যাংক থেকে ফেরত পাবে। তাহলে আশিস অরুণের নামে কত টাকা রেখেছিল? আচ্ছা দেখো, তাহলে অরুণ আর মহেশের নামে, অরুণ আর মহেশ কত বছর পর? 14 বছর পর আর 15 বছর পর সমপরিমাণ টাকা পাচ্ছে। তাহলে দেখো, অরুণের টাকা খাটছে 14 বছর আর মহেশের টাকা খাটছে 15 বছর। তাহলে অরুণের টাকা 1 বছর কম খাটছে আর মহেশের টাকা ওর থেকে 1 বছর বেশি খাটছে, তার মানে নিশ্চয়ই অরুণের টাকা কম খাটছে কিন্তু তাও মহেশের সমান টাকা পাচ্ছে। তার মানে কি, তার মানে অরুণের নামে বেশি টাকা রেখেছিল আর মহেশের নামে কম টাকা রেখেছিল, ওই জন্য এটা হচ্ছে, তাই না? অরুণের নামে বেশি টাকা রেখেছিল তাই জন্য ও কম খেটেও টাকাটাও সমান পাচ্ছে ওর। তাহলে কত টাকা বেশি রেখেছিল? দেখো এখানে যেহেতু সময়ের তফাৎটা 1 বছর, তাহলে মহেশের নামে কম রেখেছিল, মহেশের নামে যেই টাকাটা রেখেছিল অরুণের নামে সেই টাকার 1 বছরের সুদাসল যত সেই টাকাটা রেখেছিল। তাহলে আমার এখানে 10% চক্রবৃদ্ধি সুদ বলেছিল, মানে আমি কি লিখতে পারি 10% সমান সমান কি 10/100, মানে কত? 1/10। তার মানে আসল যদি এই 10 টাকা আসল হলে 1/10 মানে কি 10 টাকা যদি আসল হয় তাহলে সুদ হচ্ছে 1 টাকা। তাহলে সুদ আসল কত? 1 বছরের ক্ষেত্রে সুদ আসল হবে 10, আর আসল আর সুদ যোগ করলে মানে 10 আর 1 যোগ করলে 11, যেখানে আসল হচ্ছে 10। তার মানে কি, এখানে দেখো 1 বছরের সুদ আসল 11 আর আসল হচ্ছে 10। তার মানে 1 বছরের সুদ আসলটা রেখেছিল অরুণের নামে আর আসলটা রাখবে তাহলে মহেশের নামে। তাহলে অরুণ আর মহেশের টাকার অনুপাত তাহলে কত হলো? সুদ আসলটা মানে 11 অরুণের নামে ইস্টু মহেশের নামে থাকবে 10। আচ্ছা, তাহলে এবার কি বার করতে বলেছে? তাদের দুজনের নামে মোট 1617 টাকা রেখেছিল। তাহলে আমাকে বের করতে বলেছে আশিস অরুণের নামে কত টাকা রেখেছিল। তাহলে অরুণের নামে কত টাকা রেখেছিল কি করে বার করব? অরুণের ভাগে যত আছে মানে কত 11 ডিভাইডেড বাই অনুপাতগুলোর যোগফল, তাহলে 11 আর 10 যোগ করলে কত হয় 21, ইন্টু যত টাকা রেখেছিল, কত টাকা রেখেছিল 1617 মানে ইন্টু 1617। আচ্ছা, 21 আর 1617 কে দেখো 7 দিয়ে কাটাকুটি যায়, 7 দিয়ে কাটলে হয় 3, এখানে 7 দুগুণে 14, 2 1 3 7 21 আর 7 মানে আবার 3 দিয়ে কাটাকুটি যায়, 3 দিয়ে 231 কে কাটলে 3 7 21, 2 1 77। আচ্ছা, 77 গুণ 11, 77 গুণ 11 করলে কত? 11 দিয়ে যদি 7 কে গুণ করি, 7 11 77 এর 7 হাতে 7, 7 11 77 এর সাথে 84, মানে 847 টাকা। তাহলে আশিস অরুণের নামে কত টাকা রেখেছিল? 847 টাকা। তারপরেরটা কি বলছে দেখো, রবি একটি কাজের 1/4 শেষ করে 15 দিনে, আর ছবি সেই কাজটির 1/3 শেষ করে 18 দিনে এবং মণি সেই কাজটির অর্ধেক শেষ করে 24 দিনে। তাহলে রবি, ছবি ও মণি একসাথে সেই কাজটির 3/4 কাজ কত দিনে শেষ করবে? দেখো কি বলছে, রবি একটি কাজের 1/4 শেষ করে 15 দিনে, মানে রবি 1/4 শেষ করে 15 দিনে, তার মানে রবি 1 অংশ কত দিনে করবে? 15 গুণ 4 দিনে মানে 60 দিনে করবে, তার মানে রবি 1 অংশ করে 60 দিনে। আচ্ছা, আর কে ছিল? ছবি, ছবি সেই কাজটির 1/3 করে 18 দিনে, তাহলে ছবি কাজটির 1/3 করে 18 দিনে, তাহলে ছবি পুরো কাজটা মানে 1 অংশ কত দিনে করবে? হবে 18 গুণ 3 মানে 54 দিনে। আর কে ছিল? আর মণি, মণি কাজটার অর্ধেক করা, অর্ধেক করা মানে কি 1/2 করে কত দিনে? 24 দিনে। তাহলে মণি কাজটার পুরো কাজটা মানে 1 অংশ করে কত দিনে? 24 গুণ 2 হবে মানে 48 দিনে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে রবি 1 অংশ করে 60 দিনে, মানে উল্টে যদি আমি বলি রবি 60 দিনে করে 1 অংশ, তাহলে রবি একদিনে কতটা করবে? 1/60 অংশ। একই রকম করে ছবি 1 অংশ করে 54 দিনে, তাহলে একদিনে কতটা করবে? 1/54 অংশ। একই রকম করে মণি 1 অংশ করে 48, মানে 48 দিনে করে 1 অংশ, তাহলে একদিনে কতটা করবে? 1/48 অংশ। তাহলে এই রবি, ছবি আর মণি মিলে, রবি, ছবি আর মণি মিলে তিনজন মিলে একদিনে কতটা করবে? এ করছে 1/60, ছবি করছে 1/54, মণি করছে 1/48, তাহলে তিনজন মিলে একদিনে কতটা করবে? 1/60 যোগ 1/54 যোগ 1/48। আচ্ছা, এদের লসাগু করতে হবে, তাহলে 60 54 আর 48 এর লসাগু 60
54 আর 48। আচ্ছা, তিনটাকে দেখো 6 দিয়ে ভাগ করা যায়, তো আমি একবারে 6 দিয়ে দিলাম। 6 দিয়ে কিন্তু দেওয়ার নিয়ম নেই, কিন্তু তাও 6 দিয়ে দিলাম, যেহেতু আমি জানি তিনটাকেই যাচ্ছে। তাহলে 6 10 60, 6 নং 54, 6 8 48। তারপরে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 5 9 আর 4, তাহলে কত হলো? 6 দুগুণে 12, 5 বারং 60, 60 গুণ 4 করলে হয় 240, 240 গুণ 9, আচ্ছা 60 গুণ 36 আর কি, 60 গুণ 36 করলে কত? 6 6 36, হাতে 3, 3 6 18 3 21, মানে 2160। আচ্ছা, তাহলে 60 কে কত দিয়ে গুণ করে হচ্ছিল? 60 কে দেখো আহ 36 দিয়ে, 36 লিখে ফেললাম। 54 কে কত দিয়ে গুণ করে হচ্ছিল? 54 কে হচ্ছিল 40 দিয়ে, 54 গুণ 40 করলে দেখো এত। আর 48 কে কত দিয়ে গুণ করে হচ্ছিল? 48 কে 45 দিয়ে গুণ করলে দেখো এটা আসে, তাহলে 45 হবে। তাহলে এদের যোগ করলে কত হয়? 5 আর 6 11 1, হাতে 1, 4 কে 5, 5 আর 4 9, 9 আর 3 12, এত বাই 2160। আচ্ছা, তাহলে তিনজন মিলে একদিনে করে এত অংশ, তাহলে তাদের এক অংশ করতে তিনজনের কতদিন টাইম লাগবে? তিনজন মিলে এক অংশ করবে হচ্ছে, এটাকে উল্টে দিলেই, অংশটাকে উল্টে দিলেই কতদিন টাইম লাগবে সেটার দিন বেরিয়ে যাবে, মানে 2160 বাই 121, এত দিন টাইম লাগবে এটা এক অংশ করতে। আমাকে কি বার করতে বলেছে? রবি ছবি ও মনি একসাথে, সেই কাজটি 3/4 অংশ, তাহলে এক অংশ করে এত দিনে, তাহলে সেই কাজটা 3/4 অংশ করবে কত দিনে? 2160 বাই 121 ইন্টু 3/4 দিন লাগবে, তাই না? আচ্ছা, 4 দিয়ে 2160 কে কাটাকুটি যায়, কাটি। তাহলে 4 5 20, 1 6, মানে 4 40, 540। তাহলে উপরে কত থাকছে? 540 গুণ 3 করলে কত? 3 0 0, 3 4 12, 2 হাতে 1, 3 5 15 কে 16, ডিভাইডেড বাই 121। এটাকে যদি আমি ভাগ করি 121 দিয়ে, তাহলে প্রথমে একবার যাবে 121, তাহলে থাকছে 1 4 আর 0, তারপরে তিনবার যাবে মানে 363, তারপরে থাকছে 7 6 7, মানে 4, মানে 13 15 47 বাই 121। এ দেখো অপশন সি তে আছে, তার মানে তাদের একসাথে কাজ করতে কতদিন টাইম লাগবে? 3/4 অংশ করতে 13 15 47 বাই 121 দিন। তারপর একটা কি বলছে দেখো, জাকির শহর এ থেকে শহর বি তে যাচ্ছে। যদি জাকির তার গাড়ি স্বাভাবিক গতিবেগে 2/3 গতিবেগে চালায়, তাহলে সে শহর বি তে 10 মিনিট দেরি করে পৌঁছায়। জাকির স্বাভাবিক গতিতে গাড়ি চালালে শহর এ থেকে শহর বি তে পৌঁছাতে তার কত মিনিট সময় লাগবে? আচ্ছা, আমি ধরছি জাকিরের স্বাভাবিক গতিবেগ হচ্ছে এক্স, স্বাভাবিক গতিবেগ ধরলাম এক্স। তাহলে যেই গতিবেগে আসল গতিবেগ তাহলে কত? আসল গতিবেগ তাহলে হচ্ছে 2/3 গতিবেগে গাড়ি চালিয়েছে, মানে 2/3 ইন্টু এক্স, মানে 2x/3। তাহলে স্বাভাবিক আর আসল গতিবেগের অনুপাত কত? স্বাভাবিক ইস্টু আসল গতিবেগের অনুপাত তাহলে কত হবে? সমান সমান হবে এক্স ইস্টু 2x/3। তাহলে এক্স উঠে গেলে 1:2/3, এরকম থাকলে কোনাকুনি গুণ হয়ে যায়, মানে 3:2। তাহলে তাদের স্বাভাবিক গতিবেগ আর আসল গতিবেগের অনুপাত বেরোলো 3:2। দেখো, আমি যদি এখন সময়ের অনুপাত বের করি, তাহলে সময়ের অনুপাতটা কি হবে? স্বাভাবিক গতিবেগে গেলে সময়, আর যেই গতিবেগে গেছে সেই গতিবেগে গেলে সময়ের অনুপাত। তাহলে স্বাভাবিকের সময় ইস্টু আসল গতিবেগের সময়, এই অনুপাতটা কত হবে? তাহলে দেখো, গতিবেগ আর সময়ের সাথে কি সম্পর্ক? গতিবেগের সাথে দেখো, গতিবেগ যত বেশি মানে সময় তার তত কম লাগবে, গতিবেগ যত কম মানে সময় তার তত বেশি লাগবে। তার মানে কি? তার মানে গতিবেগ আর সময়ের মধ্যে আছে ব্যস্ত সম্পর্ক। তাহলে গতিবেগের যেই অনুপাতটা রয়েছে, সময়ের অনুপাতটা কি হবে? ঠিক তার ব্যস্ত অনুপাতটা, মানে তার উল্টোটা। তাহলে স্বাভাবিক সময় আর আসল সময়ের তাহলে অনুপাত কত হবে? গতিবেগের অনুপাতের উল্টোটা, মানে 3:2 যদি গতিবেগের অনুপাত হয়, সময়ের অনুপাত কি হয়ে যাবে? 2:3। মানে স্বাভাবিক গতিবেগে গেলে সময় যদি 2 লাগে, তাহলে আসল যেই গতিবেগটা দিয়েছে 2/3 গতিবেগে গেলে তাহলে তার সময় লাগবে 3। আচ্ছা, তা আমি ধরছি এই সময়টা লাগছে তাদের 2y আর 3y, মানে স্বাভাবিক গতিবেগে গেলে সময় লাগছে 2y, আর এই 2/3 গতিবেগে গেলে সময় লাগছে 3y। এখানে দেখো কি বলেছে, তাহলে সে শহর বিতে 10 মিনিট দেরি করে পৌঁছায়। এখানে দেখো, এখানে তাহলে কত টাইম বেশি লাগছে? একটাই লাগছে 2y আর একটা লাগছে 3y, মানে বেশি লাগছে কত? 3y - 2y, মানে y। এই মানটাই কত বলেছে? 10 মিনিট দেরিতে পৌঁছে, তাহলে y এর মান বেরোলাম আমি 10। আমাকে কি বার করতে বলেছে? জাকির স্বাভাবিক গতিতে গাড়ি চালালে তার কত মিনিট সময় লাগবে? তাহলে স্বাভাবিক গতিবেগে চালালে তার সময় লাগছে কত? এখানে 2y লেগেছিল, তাহলে কত সময় লাগবে? y এর মান পেয়েছি 10, তাহলে 2y এর মান কত হবে? 2 গুণ 10, মানে 20 মিনিট। তাহলে স্বাভাবিক গতিবেগে পৌঁছালে, স্বাভাবিক গতিবেগে গাড়ি চালালে তার কত টাইম লাগবে? 20 মিনিট সময় লাগবে, মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, বলছে একটি ট্রেন 40 কিমি/ঘন্টা গতিবেগে গেলে সেটি গন্তব্যস্থলে 10 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু ট্রেনটি 45 কিমি/ঘন্টা গতিবেগে গেলে সেটি গন্তব্যস্থলে 4 মিনিট দেরিতে পৌঁছায়। ট্রেনটি সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছালে কত মিনিট সময় লাগবে, মানে গন্তব্যস্থলে পৌঁছাতে কত মিনিট সময় লাগবে? তাহলে দেখো, তাহলে ট্রেনটার গতিবেগ একবার বলেছে 40 কিমি/ঘন্টা,
সেভাবে গেলে 10 মিনিট লেটে পৌঁছায়, আর একবার বলেছে 45 কিমি পার ঘন্টা, সেভাবে গেলে 4 মিনিট লেটে পৌঁছায়। তাহলে দেখো, তাহলে প্রথম গতিবেগ ইস্টু দ্বিতীয় গতিবেগ যদি আমি বের করি, সেটা কত হবে? প্রথম গতিবেগ ছিল 40 ইস্টু দ্বিতীয় গতিবেগ ছিল 45। তাহলে গতিবেগের অনুপাত কত হলো? 8:9। এটা হচ্ছে গতিবেগের অনুপাত। তাহলে একই রকম করে আগের অঙ্কটা যেভাবে করেছিলাম এটাও দেখো সেম টাইপেরই অঙ্ক। তাহলে গতিবেগের অনুপাত যদি 8:9 হয়, আমি তাহলে এবার সময়ের অনুপাত বের করব। তাহলে প্রথম গতিবেগ ইস্টু দ্বিতীয় গতিবেগে গেলে সময়ের অনুপাতটা কি হবে? ঠিক তার উল্টোটা। তাহলে গতিবেগের অনুপাত যদি 8:9 হয়, সময় হচ্ছে গতিবেগের সাথে ব্যস্ত সম্পর্কে, তাহলে সময়ের অনুপাত কি হয়ে যাবে? 9:8 হয়ে যাবে, আগের অঙ্কটার মতোই। এটা হচ্ছে সময়ের অনুপাত। আচ্ছা, আমি ধরছি প্রথমবারে যেই গতিবেগে গেছে সেটাতে সময় লাগতো 9x, আর দ্বিতীয়বারে যেই গতিবেগে গেছে সেক্ষেত্রে সময় লাগতো 8x। তাহলে এদের সময়ের অনুপাত কত? এই সময়ের পার্থক্য কত? 9x মাইনাস 8x। সেটা কত দেখো, প্রথমবারে যেই গতিবেগে গেছে 40 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে দেরি হতো 10 মিনিট, আর দ্বিতীয়বারে 45 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে দেরি হতো কত? 4 মিনিট। তার মানে 10 মিনিট দেরি আর 4 মিনিট দেরি, এই দেরি দুটোর মধ্যে তফাৎ কত? 6 মিনিট। কারণ আগে 10 মিনিট দেরি হতো, এখন 4 মিনিট দেরি হচ্ছে, তাহলে তফাৎ কত? তফাৎ হচ্ছে 6 মিনিট। আর এখানে সময়ের তফাৎ আমি বের করেছি 9x মাইনাস 8x, তা এইটা সমান সমানই কত হবে? 6। তাহলে 9x মাইনাস 8x করলে কত? x এর মান কত বেরোলাম আমি? 6। আচ্ছা, তাহলে দেখো আমাকে কি বার করতে বলেছে? ট্রেনটি সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছালে কত মিনিট সময় লাগবে। তাহলে এখান থেকে যদি আমি 9x এর মানটা, মানে 40 কিমি পার ঘন্টা বেগে গেলে তার কতটা টাইম লাগতো, সেটা বের করতে পারবো। সেটা কত হবে? 9x ছিল মানে 9 ইন্টু 6 মানে 54। তাহলে 40 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে তার টাইম লাগতো হচ্ছে 54 মিনিট, কিন্তু সে লেটে পৌঁছাতো কত? 10 মিনিট লেটে পৌঁছাতো। তাহলে সঠিক সময়ে গেলে কি হতো? তার 10 মিনিট আরো কম লাগতো। মানে কত মিনিট লাগতো? 54 থেকে আরো 10 মিনিট কম হবে যদি সঠিক সময়ে পৌঁছাতো। তার মানে কত মিনিট টাইম লাগতো? 54 থেকে আরো 10 কমালে 44 মিনিট। তাহলে সঠিক সময়ে গেলে তার কত মিনিট টাইম লাগবে? সঠিক সময়ে পৌঁছালে তার 44 মিনিট টাইম লাগবে ট্রেনটার। তার মানে অপশন এ হবে। এটাও খুব ভালো অঙ্ক একটা। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, পরপর 30%, 25% ও 40% ছাড়গুলির সমতুল্য ছাড় কত? এটাও ভালো অঙ্ক। দেখো আমরা দুটো ছাড়ের সমতুল্য ছাড় বের করেছি, এখানে দেখো তিনটে ছাড়ের বলেছে। তো তিনটে ছাড়ের কি করব দেখো, একই পদ্ধতিতে করবো, একটু দেখে নাও। তো প্রথমে আমি এই যে 30% আর 25% এই দুটো ছাড়ের সমতুল্য ছাড় বের করব। তো 30% ও 25% ছাড়ের যদি আমি সমতুল্য ছাড় বের করি, সেটা কত হবে? সেটা হবে 30 যোগ 25 মাইনাস 30 ইন্টু 25 ডিভাইডেড বাই 100 এত পার্সেন্ট। করলে কত হবে? 30 আর 25 যোগ করলে হয় 55 মাইনাস, আচ্ছা 25 দিয়ে 100 কে কাটলে হয় 4, আর এটাকে কাটলে 2, আর উপরে হয় 15, মানে 15/2 করলে কত হয়? 7.5 হয়, মানে 7.5 এত পার্সেন্ট। আচ্ছা, তাহলে 55 থেকে 7.5% বাদ দিলে কত হয়? হবে হচ্ছে 47.5%। তাহলে দেখো, তাহলে 30% আর 25% এর জায়গায় আমি কত পেলাম? 47.5%। আর কে বাকি রয়েছে? 40%। তাহলে এখন কোন দুটো ছাড় পেলাম? একটা পেলাম 47.5% আর 40% ছাড়। তাহলে এই দুটো ছাড়ের সমতুল্য ছাড় বার করবো। তাহলে 47.5 আর 40% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? এটা হবে 47.5 যোগ 40 মাইনাস 47.5 ইন্টু 40 ডিভাইডেড বাই 100। এই পয়েন্টটা তুলে নিচে একটা শূন্য পেলাম, এই শূন্য কেটে দিলাম, 100 দিয়ে যদি 5 দিয়ে কাটি তাহলে হবে 20, এখানে হবে 5 নং 45, 2 5 5। আচ্ছা, 4 দিয়ে 20 কে কাটলে হয় 5, 5 দিয়ে 95 কে কাটলে হয় 19। তাহলে কত বেরোলো? 47.5 যোগ 40 মাইনাস 19। তাহলে কত হয়? 47 আর 40 যোগ করলে হয় 87.5, তার থেকে 19 কমবে, তাহলে কত হবে? হবে হচ্ছে 68.5 এত পার্সেন্ট, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি অর্ধগোলাকার বাটির ব্যাসার্ধ 3.5 সেমি, এটির ভেতরের ও বাইরের দিকে রং করতে হবে। প্রতি 10 বর্গ সেমি 15 টাকা হিসেবে রং করতে মোট কত টাকা খরচ হবে? আচ্ছা দেখো, অর্ধগোলাকার বাটি বলেছে, অর্ধগোলাকার বাটি মানে কিরকম টাইপের দেখতে হবে? এরকম টাইপের দেখতে হবে অর্ধগোলাকার বাটি। তাহলে অর্ধগোলাকার বাটির মানে বক্রতলে রং করবে, রংটা কোথায় করবে? বক্রতলে রং করবে। তাহলে যদি গোলাকার হতো, তার বক্রতলের ক্ষেত্রফল কত হতো? 4πr², ফর্মুলা। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr² এর অর্ধেক, মানে এটা বাই 2 মানে কত হয়? 2πr², যেখানে আটটাকে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর পায়ের মান হচ্ছে 22/7। আচ্ছা, তাহলে অর্ধগোলাকার বাটির যদি আমি বাইরের দিক যে কোনো একটা দিক ধরতাম তাহলে হতো 2πr²। এখানে দেখো ভেতরের দিকও ধরেছে, বাইরের দিকও ধরেছে, মানে দুই দিকই ধরেছে। তাহলে কত হয়ে যাবে? একদিকের হলে 2πr², তাহলে দুদিকের হলে কত? 2 ইন্টু 2πr², মানে কত হচ্ছে?
4 পাই আর স্কয়ার হচ্ছে মানে 4 ইনটু পায়ের মান বসিয়ে দিই 22/7 ইনটু আর স্কয়ার, আর এর মান কত 3.5, তাহলে 3.5 ইনটু 3.5, তাহলে এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফলটা মানে এত বর্গ সেমি। আচ্ছা আমাকে কি বলেছে দেখো, আমাকে বলেছে 10 বর্গ সেমি রং করতে খরচ হয় 15 টাকা হিসেবে কত টাকা খরচ হবে। তাহলে 10 বর্গ সেমিতে খরচ হয় 15 টাকা, মানে 1 বর্গ সেমিতে কত খরচ হয় 15/10, কাটাকুটি করলে হয় 3/2। তাহলে 1 বর্গ সেমিতে যদি খরচ হয় 3/2 টাকা, তাহলে টোটাল বর্গ সেমি হচ্ছে এত, তাহলে এত বর্গ সেমিতে কত টাকা খরচ হবে, মানে এটা ইনটু 3/2 হবে, একবারে গুণ করে দিলাম। আচ্ছা পয়েন্টটাকে তুলে দিলে নিচে আসে 10, এই পয়েন্টটাকে তুলে দিলে নিচে আসে 10। আচ্ছা 7 দিয়ে 35 কে কাটলে হয় 5, 5 দিয়ে 10 কে কাটলে হয় 2, 2 দিয়ে 4 কে কাটলে হয় 2, এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে 10 আর 35 কে কাটলে হয় 2, 5 দিয়ে কাটলে উপরে হয় 7, আর 2 আর 22 কে কাটলে হয় 11, তাহলে কত থাকছে দেখো 11, 7 আর 3 মানে কত কত 3, 11 গুণ 7 করলে হয় 77, 77 গুণ 3 করলে হয় 231। তাহলে রং করতে মোট কত টাকা খরচ হবে 231 টাকা খরচ হবে, অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, a স্কয়ার বাই বি কিউব ও 9b স্কয়ার বাই 4a কিউবের মধ্য সমানুপাতি কত। দেখো দুটো সংখ্যার মধ্য সমানুপাতির ফর্মুলা কি, মধ্য সমানুপাতে একটা ফর্মুলা আছে, সেটা সমান সমান আমি কি লিখতে পারি, রুট ওভার সংখ্যা দুটোর গুণফল, মানে এক্ষেত্রে মধ্য সমানুপাতি কি হবে রুট ওভার a স্কয়ার বাই বি কিউব ইনটু 9b স্কয়ার বাই 4a কিউব। আচ্ছা এটাকে একটু সরল ভাবে করি, তাহলে রুট ওভার দেখো যদি আমি সাজিয়ে লিখি উপরে কত হচ্ছে 9a স্কয়ার বি স্কয়ার বাই 4a কিউব বি কিউব, তাহলে দেখো রুট ওভার 9 a স্কয়ার বি স্কয়ার এর নিচের a কিউব বি কিউব যদি কেটে দিই, তাহলে দেখো নিচে ab পড়ে থাকে, তাহলে 9/4ab, তাহলে 9 রুটের বাইরে বেরিয়ে হয়ে যাবে 3, 4 রুটের বাইরে বেরিয়ে হয়ে যাবে 2, আর রুটের মধ্যে ab থাকবে, ab থেকে কিছু বের হচ্ছে না, তাহলে 3/2 রুট ab, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো 1812 112 তৃতীয় সমানুপাতি কত। দেখো তৃতীয় সমানুপাতি মানে হচ্ছে 28, 112, আর আমি ধরছি তৃতীয় সমানুপাতি x। তাহলে এক্ষেত্রে কি হয়, তৃতীয় সমানুপাতি যখন বের করতে হয় তখন কি করতে হয়, মানে সংখ্যা তিনটে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে কি, মানে প্রথমটা বাই দ্বিতীয়টা ইজ ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয়টা বাই তৃতীয়টা। তাহলে এক্ষেত্রে আমি x এর মান বের করব, তাহলে 28 আর 112, দেখো 28 কে 4 দিয়ে গুণ করলে 112 হয়, তাহলে x সমান সমান কি হবে 112 গুণ 4, মানে করলে কত হয় 448, তার মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, রূপেশ মন্দার ও কেতনের গড় ওজন 45 কেজি। রূপেশ ও মন্দারের গড় ওজন 43 কেজি এবং মন্দার ও কেতনের গড় ওজন 45 কেজি, তাহলে মন্দারের ওজন কত কেজি। দেখো কি বলছে, বলছে রূপেশ মন্দার ও কেতনের গড় ওজন 45 কেজি, তাহলে এদের ওজনের সমষ্টি কত, তাহলে রূপেশ প্লাস মন্দার প্লাস কেতন, এদের ওজনের সমষ্টি কত হবে 45 গুণ 3 মানে 135 কেজি। আবার কি বলেছে, রূপেশ আর মন্দারের গড় ওজন বলেছে 43 কেজি, তাহলে ওদের দুজনের ওজনের সমষ্টি কত হবে, রূপেশ প্লাস মন্দারের ওজনের সমষ্টি কত 43 গুণ 2 মানে 86 কেজি। তাহলে দেখো এদের তিনজনের ওজনের থেকে যদি রূপেশ আর মন্দারের ওজন বাদ দিয়ে দিই, তাহলে কার ওজন পড়ে থাকে, দেখো কেতনের ওজন পড়ে থাকে। তাহলে কেতনের ওজন কত হবে 135 থেকে 86 বাদ দিতে হবে, মানে কত হয় 9, 8টাকে 9, তাহলে 49 কেজি হলো কেতনের ওজন। আবার কি বলেছে দেখো, মন্দার ও কেতনের গড় ওজন 45 কেজি, তাহলে মন্দার আর কেতনের ওজনের সমষ্টি কত হবে 45 গুণ 2 মানে 90, তাহলে কেতনের ওজন আবার কত পেলাম 49, তাহলে এদের দুজনের থেকে আমি যদি কেতনের ওজনকে বাদ দিই তবেই মন্দারের ওজন পড়ে থাকবে, তাহলে মন্দারের ওজন কত হবে, দুজনের ওজন মানে 90 মাইনাস কেতনের ওজন মানে 49, তাহলে কত হয় 1, 4 এর কে 5, 4, মানে মন্দারের ওজন কত কেজি 41 কেজি, অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, পেট্রোলের দাম প্রতি লিটারে 50% বৃদ্ধি পেয়েছে, এর জন্য খরচ 14% বাড়াতে হলে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে। তাহলে দেখো কি বলছে দেখো, পেট্রোলের দাম প্রতি লিটারে 50% বৃদ্ধি পেয়েছে, তা আমি ধরলাম আগে দাম ছিল হচ্ছে 100 টাকা প্রতি লিটারের দাম, এখন 50% বৃদ্ধি পেয়েছে মানে কি, মানে 100 টাকায় 50 টাকা বেড়েছে, তাহলে এখন দাম কত, এখন দাম হচ্ছে 100 টাকায় 50 টাকা বেড়েছে, মানে হয়েছে কত 150 টাকা হয়ে গেছে। আচ্ছা তাহলে আমার খরচ তো 50 টাকা বাড়ার কথা, আগে যেখানে আমি 100 টাকা খরচ করতাম এখানে সেটাকে আমার বাড়িয়ে 150 টাকা খরচ করতে হবে, কিন্তু কি বলছে, কিন্তু এর জন্য খরচ 14% বাড়াবে, মানে আগে আমি 100 টাকাই খরচ করতাম, এখন খরচ করব কত, এখন খরচ করব হচ্ছে 14% বাড়াবো, মানে 114 টাকা খরচ করব। তাহলে পেট্রোলের ব্যবহার কত কমাতে হবে, আমাকে কি করতে হবে, আমি খরচটা কিভাবে কমাবো, আমাকে ব্যবহারটা কম করাতে হবে। তাহলে দেখো এখন আমার 150 টাকার খরচ হওয়ার কথা, আমি করছি হচ্ছে 114, কেন এটা কমাচ্ছি, আমার ব্যবহারটা কমাচ্ছি, কতটা কমাতে হবে, তাহলে দেখো 150-এ 114 কমাতে হবে, মানে কতটা ব্যবহার কমাতে হবে
36 কমাতে হবে। কতর মধ্যে এখন দাম কত? এখন দাম হচ্ছে 150, তাহলে কতর মধ্যে 150 তে আমার 36 কমাতে হবে, তাহলে কত শতাংশ কমাতে হবে? 36, যতটা কমাবো সেইটা ডিভাইডেড বাই যতর মধ্যে 150 এর মধ্যে ইনটু 100 এত পার্সেন্ট। আচ্ছা 50 দিয়ে দেখো 100 কে কাটলে হয় 2, 50 দিয়ে 150 কে কাটলে হয় 3, 3 আর 36 কে কাটলে 18, মানে 18 আচ্ছা 36 কে কাটলে 18 দুগুণে 36, তো অপশনে নেই, কিছু ভুল হলো? 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে 36/150, ও 3 দিয়ে 36 কে কাটলে হবে 12, মানে 12 দুগুণে 24%, তাহলে কত শতাংশ ব্যবহার কমাতে হবে? 24% কমাতে হবে। তারপরেরটা কি বলছে দেখো, বরুণ ও আশিস বার্ষিক সরল সুদের হারে যথাক্রমে 5400 টাকা ও 9400 টাকা ব্যাংকে জমা রাখে। যদি 3 বছর পর আশিস বরুণের থেকে, এখানে একটা কমা হবে, হ্যাঁ, আশিস বরুণের থেকে 960 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার কত শতাংশ? দেখো বরুণ কত রেখেছে? বরুণ রেখেছে 5400 টাকা, আর আশিস কত রেখেছে? আশিস রেখেছে 9400 টাকা। 3 বছর পর কে বেশি টাকা সুদ পাবে? যে বেশি টাকা রেখেছে সেই বেশি টাকা সুদ পাবে, তাহলে আশিস বেশি টাকা সুদ পাবে। কত টাকা? 960 টাকা বেশি পেয়েছে। তাহলে এই সূত্রটা কেন পাচ্ছে? কারণ আশিস বেশি টাকা রেখেছে। কত টাকা বেশি রেখেছে বরুণের থেকে? বরুণ রেখেছে 5400, আশিস রেখেছে 9400, তাহলে আশিস কত টাকা বেশি রেখেছে? 5400 মাইনাস 5400, 9400 মাইনাস 5400 বিয়োগ করলে কত হয়? 4000 টাকা। তাহলে এই 4000 টাকা 3 বছরের সুদটাই হচ্ছে কত? 960 টাকা। যেখানে সুদের হারটা বলে দেয়নি, আমাকে বের করতে বলেছে, আমি ধরছি সুদের হারটা হচ্ছে R%। তাহলে এই R% সুদের হারে 4000 টাকা 3 বছরের সুদটা হচ্ছে 960। তাহলে ফর্মুলা কি? পিটিআর বাই 100 সরল সুদের ক্ষেত্রে। তাহলে পি কত? 4000 ইন্টু টি কত? টি এর মান বলেছে 3 বছর, ইন্টু আর এর মান আরই ধরতে হবে, ডিভাইডেড বাই 100 করলে কত হচ্ছে সুদটা? 960। তাহলে এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে যায়, তাহলে আর এর মান কত হবে? 960 ডিভাইডেড বাই 40 গুণ 3, এই শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটলে হয় 4 দুগুণে 8, 1 6 মানে 4, আর 3 দিয়ে 24 কে কাটলে হয় 8, তাহলে আর এর মান কত হলো? 8%। তাহলে বার্ষিক সুদের হার কত? 8%, অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, অমিত একটি পিয়ানো কিনে সেটি গোপালকে 5% লাভে বিক্রি করলো। গোপাল আবার কি করলো? সেটি অক্ষয়কে 25% ক্ষতিতে বিক্রি করলো। যদি অক্ষয় পিয়ানোটি 1890 টাকায় কিনে নেয়, তাহলে অমিত পিয়ানোটি কত টাকা দিয়ে কিনেছিল? আচ্ছা দেখো, এখানে গোপাল অক্ষয়কে 25% ক্ষতিতে বিক্রি করলো, মানে গোপালের যেটা বিক্রয় মূল্য সেটাই কি হবে? অক্ষয়ের ক্রয় মূল্য, মানে সেটাই হচ্ছে 1890। তা আমি সবার ফার্স্টে কে কিনেছিল? অমিত কিনেছিল। তা আমাকে বেরও করতে বলেছে অমিত কত টাকা দিয়ে কিনেছিল। আমি ধরলাম হচ্ছে অমিত কিনেছিল, হচ্ছে অমিতের ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা ধরলাম, ঠিক আছে। আচ্ছা সে প্রথমে কি করেছে? গোপালকে 5% লাভে বিক্রি করেছে। তাহলে এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য, এই অমিতের বিক্রয় মূল্য অথবা গোপালের ক্রয় মূল্য কত? এক্স কে আবার 5% লাভ করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? এক্স ইন্টু 5%, যেহেতু লাভ হচ্ছে 105/100। তাহলে এইটা হলো কি? এই পুরোটা হলো আবার কি? গোপালের ক্রয় মূল্য। গোপাল আবার কি করেছে? এই পুরোটা হচ্ছে গোপালের ক্রয় মূল্য। গোপাল আবার কি করেছে? এটাকে আবার 25% ক্ষতিতে বিক্রয় করেছে। তাহলে গোপালের বিক্রয় মূল্য কত হবে? গোপালের ক্রয় মূল্য ছিল এক্স ইন্টু 105/100, সেটাকে আবার 25% ক্ষতিতে বিক্রি করেছে, মানে এর থেকে আরো 25% ক্ষতি করলে কত হবে? সেটা হয়ে যাবে কত? এটা ইন্টু 75/100, কারণ ক্ষতি হয়েছে 25%, মানে 100 থেকে 25 কমবে। আচ্ছা তাহলে এটাই কার সাথে সমান? এর বিক্রয় মূল্যটাই কি? অক্ষয়ের ক্রয় মূল্য। তার মানে এইটা সমান সমানই কত বলেছে? 1890। তাহলে আমি লিখতে পারি এটা সমান সমান 1890। কাটাকুটি করি, 75 এর 100 কে দেখো 25 দিয়ে কাটাকুটি যায়, তাহলে 3 আর নিচে হয় 4। 100 এর 105 কে দেখো 5 দিয়ে কাটলে হয় 20, এখানে হয় 21। তাহলে x এর মান কত হবে? x সমান সমান তাহলে 1890, আর 20 আর 4 নিচে ছিল, ডান পাশে গেলে উপরে হয়ে যাবে গুণ 20 ইন্টু 4, নিচে হবে 21 গুণ 3। আচ্ছা 3 দিয়ে এটাকে কাটলে হয় 6, 3 শূন্য 21 দিয়ে 63 কে কাটা যায় 3 দিয়ে গুণ করলে মানে 30, তাহলে x এর মান কত হবে? 3 দুগুণে 6, 4 6 24, 24 আর দুটো শূন্য মানে 2400 টাকা। তাহলে অমিত পিয়ানোটি কত টাকা দিয়ে কিনেছিল? 2400 টাকা দিয়ে কিনেছিল। তারপর একটা, আচ্ছা এটা একটা সরল অঙ্ক দিয়েছে, দেখো সরল অঙ্ক আগে কার কাজ করবে? আগে ভাগের কাজ। ভাগ দেখো কোথায় আছে? এইখানটাতে আছে। তাহলে এইখানটাতে একটু খেয়াল করো, দেখো মাইনাস নয় যেরকম আছে আমি লিখলাম, এখানে দেখো মাইনাসে মাইনাসে ইয়ে করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 60 ভাগ -15 আছে, তাহলে 60 ভাগ ছিল, আমি বাই দিয়ে করলাম, -15 লিখলাম। এখানে আবার কি প্লাসে মাইনাসে যদি আমি গুণ করি, -4 আর 6 গুণ করলে হয় 24, তাহলে 15 আর 60 কাটাকুটি করলে হয় 4, তাহলে চিহ্নগুলো কি থাকলো? মাইনাস নয়, এখানে আবার প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? -4 -24। তাহলে তিনটেই মাইনাস আছে, মানে কি চিহ্ন মাইনাসে আবার সংখ্যাগুলোর যোগ করতে হবে। তাহলে 9 আর 4 যোগ করলে হয় 13, 13 আর 24 যোগ করলে হয় 37, মানে -37 হবে, অপশন ডি হবে। তারপরেরটা
আচ্ছা এটাও দেখো আরেকটা সরল অঙ্ক দিয়েছে। তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আমি আগে করবো। 23 গুণ 36 রয়েছে, 23 গুণ 36 করলে কত হয়? 23 গুণ আচ্ছা 16 গুণ 20 করলে 320 আর 48 মানে 368 গুণ, তারপরে কি ছিল এখানে 3 ভাগ 3 মানে বাই 3 দি, ইন্টু 19 মাইনাস 13 মানে কত 6/3। আচ্ছা 3 3 কেটে গেল, 3 গুণ গুণ করলে 6। তাহলে দেখো কত হচ্ছে আমার 368 গুণ 2, এটা গুণ করলে কত 8 দুগুণে 16 6 হাতে 1 6 দুগুণে 12 কে 13 3 হাতে 1 3 দুগুণে 6 কে 7 মানে 736 অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো বৃহত্তম সংখ্যাটি কত যেটি দিয়ে 406 ও 1388 কে ভাগ করলে যথাক্রমে 1 ও 3 ভাগশেষ থাকে। দেখো যখনই এরকম টাইপের অঙ্ক বলবে যে ওই সংখ্যাটি কত যেটি দিয়ে এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকবে, মানে 406 থেকে 406 কে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, 1388 কে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। তো 406 ভাগ করলে যেহেতু 1 ভাগশেষ থাকে, আমার প্রথম কাজ হবে 406 থেকে আমি 1 বাদ দেবো, আর 1388 থেকে আমি 3 বাদ দেবো। তাহলে 406 থেকে 1 বাদ দিলে কত হয় 405 হয়, মানে ভাগশেষ গুলো বাদ দিয়ে দিতে হবে। আর 1388 থেকে 3 ভাগ বাদ দিলে কত হয় 1385 হয়। এবার কি করব, এবার এদের গসাগু করতে হবে। গসাগু মানে কি এদের দুজনের মধ্যে কত কমন, দেখো দুজনকে দেখো 5 দিয়ে ভাগ করে যেতে, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয় 81 হবে, আর এটা হবে 5 দুগুণে 10 3 8 5 7 35 3 5 7। আচ্ছা তাহলে আমার অপশনে দেখো 5 আছে, 5 এর গুণিতক গুলো দেখি 20 আছে, দেখো 20 তো হওয়া সম্ভব না, আর 23 তো হবেই না, তাহলে হয় 5 হবে না 15 হবে। 15 মানে এটাকে আবার যদি 3 দিয়ে কি ভাগ করা যাবে, 81 কে 3 দিয়ে ভাগ করা যায়, এটাকে কি যায় 2 এর সাথে 9 এর সাথে 16, এটাকে যাবে না। তার মানে আমার গসাগু কিন্তু 5ই হবে, বাকি আর একটাও হবে না। তাহলে এক্ষেত্রে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে 5। তারপরেরটা এটাও দেখো ঠিক সেম অঙ্ক, সেই বৃহত্তম সংখ্যাটি কত যেটি দিয়ে 92 ও 215 কে ভাগ করলে যথাক্রমে 7। তাহলে 92 কে ভাগ ওফো তাহলে দেখো 92 কে ভাগ করলে কত অবশিষ্ট থাকছে 7, আর 215 কে ভাগ করলে 11 অবশিষ্ট থাকছে। তাহলে 92 থেকে আমি 7 বাদ দেবো, মানে কত হবে 85, আর 215 থেকে আমি 11 বাদ দেবো, হবে কত 204। এবার কি করব, বাদ দিয়ে যেগুলো থাকলো তাদের গসাগু করব, সংখ্যাটা হবে সেটাই 85 আর 104 এর 204 এর গসাগু দেখো দুটোকেই 17 দিয়ে ভাগ করা যায়, 5 17 85, আর 17 দুগুণে এই সরি 17 কে 17 3 4 মানে 17 দুগুণে 34। তাহলে দেখো এদের 17 দিয়ে ভাগ করা যাচ্ছে, মানে এদের গসাগু হচ্ছে 17, তার মানে বৃহত্তম সংখ্যাটি কত হবে, বৃহত্তম সংখ্যাটি হবে 17 অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো যদি x এর 4% এত হয়, তাহলে x এর 4% মানে কি লিখতে পারি, x গুণ 4/100 সমান সমান 132 বা 100 টা একবারে ডান পাশে গুণ করে দিতে পারো। তাহলে x সমান সমান কত 132 ইনটু 100 ডিভাইডেড বাই 4, 4 কে 132 দিয়ে কাটলে কত হয় 4 আর 132 কাটাকুটি করলে 3 3, x এর মান কত 3300, মানে অপশন সি হবে। তো আজকের ক্লাসে এত দূরই ছিল, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।